আমাদের যে ক্যাবিনেট মিটিং ছিল সেখানে সিদ্ধান্ত হয়েছে গণভবনকে একটি জাদুঘরে রূপান্তরের মাধ্যমে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আমরা 2024 সালের জুলাইয়ের যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের স্মৃতি এবং এই ফ্যাসিবাদী যে শাসন, এই শাসনের সময়কার যে জনগণের উপর যে অত্যাচার, নিপীড়ন, গুম, খুনের যে স্মৃতিগুলো আছে সেগুলো সংরক্ষণ করে এই গণভবনকে একটি জাদুঘরে রূপান্তরিত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আজকে আমরা সেই উদ্দেশ্যেই প্রাথমিক ভিজিট করতে এসেছি এবং একটা কমিটি করার মাধ্যমে স্থাপত্য শিল্পী এবং আর্কিটেক্টদেরকে নিয়ে, যারা জাদুঘর বিশেষজ্ঞ আছেন, তাদেরকে নিয়ে একটি কমিটি করে দেওয়ার মাধ্যমে এটার কার্যক্রম শুরু হবে। এখন বিস্তারিত বলার জন্য নাইক ভাইকে অনুরোধ করছি। আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের ক্যাবিনেটে সিদ্ধান্তটি হয়েছে যে এই যে গণভবন নামে এই যে বাসভবনটি, প্রধান যে বাসভবনটি ছিল, সেটিকে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে রূপান্তর করা হবে। এবং যেহেতু 36 জুলাই অথবা 5ই আগস্ট জনগণ এইটি জয় করেছে এবং অনেক রক্তের এবং আত্মত্যাগের ভিতর দিয়ে আমরা কিন্তু এই 5ই আগস্টের মুহূর্তটি পেয়েছি। ফলে সেটি জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া এবং জনগণের বিজয়কে ধারণ করে রাখার উদ্দেশ্যে এই গণভবনকে জাদুঘরে পরিণত করা হবে। এবং এটি শুধু বাংলাদেশেই নয়, আমরা পৃথিবীর মুখে একটি নিদর্শন হিসেবে রাখতে চাই যে কোনো স্বৈরাচারী, ফ্যাসিস্ট, খুনি রাষ্ট্রনায়কদের আসলে কি পরিণত হয় এবং জনগণই যে আসল মালিকানার এবং ক্ষমতার মালিক, সেই বিষয়টিকে একটি নিদর্শন হিসেবে পুরো পৃথিবীর মুখে রাখার জন্যই আমরা এই গণভবনটিকে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছি সরকারের পক্ষ থেকে। এবং সেই উদ্দেশ্যে আজকে আমাদের প্রাথমিক ভিজিট ছিল, যেখানে আমরা এখানে যারা দায়িত্বরত আছেন, গণপূর্ত এবং স্থাপত্য বিভাগের দায়িত্বশীল, তাদের সাথে কথা বলেছি। তাদের থেকে আমরা প্রাথমিক পরামর্শ নিয়েছি এবং আমাদের আকাঙ্ক্ষাগুলো বলেছি যে আমরা কিভাবে দেখতে চাই, এবং একটি ফর্মাল কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। হয়তো আগামীকালের মধ্যেই কমিটিটি হয়ে যাবে এবং কমিটি হলে এটি হয়তো নেক্সট সপ্তাহ থেকে আমরা কাজ শুরু করবো। এবং বলা হয়েছে যাতে দ্রুত সময়ের মধ্যে আমরা এটি উদ্বোধন করতে পারি, সেই জন্য খুব দ্রুত গতিতে কাজ সম্পাদন করার জন্য। কমিটিতে কারা থাকবে? কমিটিতে যারা বিশেষজ্ঞ রয়েছেন, স্থাপত্য সাথে জড়িত এবং জাদুঘর বিশেষজ্ঞ এবং যারা আর্টিস্ট রয়েছেন তাদের থেকে, এবং আমরা বিদেশে যারা রয়েছে জাদুঘর বিষয়ে বিশেষজ্ঞ বা এরকম অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করার অভিজ্ঞতা রয়েছে, তাদের সাথে যোগাযোগ করার পরামর্শ নেওয়ার জন্য বলা হয়েছে। আজকে আপনাদের ভিজিটটা কেমন ছিল, মানে কি কি দেখলেন? এখানে প্রথমত যে এই যে 36 দিনের যে অভ্যুত্থানটি, সেই অভ্যুত্থানের পুরো সামগ্রিক স্মৃতিটা থাকবে, দিনলিপিতে থাকবে। আমাদের যে শহীদ যারা হয়েছেন এই আন্দোলনে, তাদের স্মৃতি থাকবে, তাদের তালিকা থাকবে। এবং এই আন্দোলন ছাড়াও গত 16 বছরে আমরা এই অভ্যুত্থান থেকে তো একটা 16 বছরের একটা লড়াইয়ের একটা মুহূর্ত আমরা 5ই আগস্টে পেয়েছিলাম। এই পুরো 16 বছরে যে আমাদের যেই নিপীড়ন হয়েছে, যারা গুম হয়েছে তাদের তালিকা থাকবে, এবং যাদের বিচার বহির্ভূত হত্যা হয়েছে, এই সকল বিষয়গুলার একটা রিপ্রেজেন্টেশন থাকবে। এবং যেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই যে স্থাপত্যটা এখন ভগ্নাবশেষ অবস্থায় আছে, সেটিকে সর্বোচ্চ সেই অবস্থায় রেখেই আমরা এই জাদুঘরটি করা হবে। এবং এখানে কিছু ডিজিটাল রিপ্রেজেন্টেশন থাকবে। আমরা এই ভগ্নাবশেষগুলো রেখেই আমরা কিছু ডিজিটাল কার্যক্রমের মাধ্যমে জাদুঘরটি থাকবে, এবং পুরো 16 বছরের আমরা একটা চিত্র সেখানে তুলে ধরার চেষ্টা করি। আপনারা যে পরিষদে আলোচনা করেছিলেন, উপদেষ্টা পরিষদে এই কথাটি উচিত ছিল কিনা যে আসলে যারা পরবর্তী সরকার প্রধান যারা হবেন, যিনি হবেন, তার বাসভবনটি কোথায় হবে, সেক্ষেত্রে সেই সিদ্ধান্ত কিছু হয়েছে? আচ্ছা, ওইটা তো পরের আলোচনা। হ্যাঁ, পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন বিষয়ে সেটা পরবর্তীতে আলোচনা হবে। এখন আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যেখানে আছেন যমুনাতে, তিনি যেখানেই থাকবেন। আর যেটা বললেন যে এখন যে অবস্থা, এখন আমরা ভিতরে দেখতে পেয়েছি যে
এখানে হচ্ছে প্রচুর দেওয়াল লিখন আছে, গ্রাফিতি আছে, যারা সেদিন এসেছিলেন স্টুডেন্টরা এসেছিলেন তারা তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। এবং এখানে অনেকে মানে কিছু ফার্নিচার আসবাবপত্র যেগুলো হচ্ছে লুটপাট হয়েছিল সেগুলো কিন্তু মানুষ আবার রেখে গেছে, সেগুলোও সংরক্ষণ করা হয়েছে। এবং ভাঙচুর রয়েছে, মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ পুরা বিল্ডিংটার চারিদিকে আসলে ছড়িয়ে রয়েছে। আমরা চেষ্টা করব সেই ক্ষোভগুলোকে যথাসম্ভব ইনটেক রেখেই জাদুঘরের কার্যক্রমটা করা। আর একটা জিনিস জানবার ছিল আমার, সেটা হচ্ছে যে ধরেন এটা তো এত বছর ধরে প্রধানমন্ত্রীর আবাস হিসেবে ছিল, অনেক প্রধানমন্ত্রী ছিলেন, সেই হিসেবে কোন ঐতিহাসিক নিদর্শনকে মনে হচ্ছে সেটাও রক্ষা করা দরকার। এই 1 টাকা দিয়ে তো মালিকানা নিয়ে নেওয়া হয়েছিল না? 1 টাকা দিয়ে কি মালিকানা নেওয়া হয়েছিল? জনগণের ছিল কতখানি? আমরা জনগণের জন্য এটা উন্মুক্ত করার চিন্তা করছি। না না, সেটা তো বললাম যে কোনো অন্য কোনো নিদর্শন আছে কিনা অন্য কোনো সময়। আমার একটা সম্পূর্ণ বিষয় ছিল যে আসলে আমাদের আপনারা যেটা বললেন যে দীর্ঘ 16 বছরের পুঞ্জীবিত থেকেই কিন্তু এই বাংলাদেশের এবং জনগণের মালিকানা কিন্তু কেড়ে নেওয়া হয়েছিল, যেটা বাস্তবতা। এখন বিষয়টা হলো যে এই আন্দোলনে ছাত্র জনতার অভ্যুত্থানের আমাদের এখনো যে পরিমাণ ছাত্র জনতা বিভিন্ন হাসপাতালে, কারো হাত নাই, কারো পা নাই, কারো দুটো চোখ দিয়েছে, এবং সব মানে কিশোর মাঠ হয়নি, একটা বাচ্চা আমার পছন্দ দাঁড়িয়ে আছে এসব কথা বলতে গিয়ে। এখন এদের বিষয়ে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারগুলো তো আমাদের রাষ্ট্রের দায়িত্ব নিতেই হবে। পাশাপাশি এই যে পরিবারগুলা এবং এই যে সুষ্ঠু একটা পরিসংখ্যান আপনারা এবং সুষ্ঠুভাবে সমস্ত সারা দেশ থেকে তথ্যগুলো কালেকশন করছেন কিনা, এবং তাদের এই মুহূর্তে অনেকেরই দেখাচ্ছে বিদেশে চিকিৎসার জন্য প্রয়োজন, নিলে হয়তো তার চোখটা ভালো হয়ে যেতে পারে, এরকম মানে আপনাদের কঠোরভাবে মানে খুব গভীরভাবে এগুলা ব্যবস্থা দিচ্ছেন কিনা বলেন। কারণ অনেককে আমি নিউজ করতে আমরা হচ্ছে খারাপ অবস্থা। এই মাসে আমরা শুধু শহীদ পরিবার যতটুকু আমরা তালিকা করেছি, তালিকা প্রায় শেষের দিকে শুরু করি, এবং সেই শহীদ পরিবারদের নিয়ে আমরা এই মাসে একটি স্মরণ সভার আয়োজন করে বেশ বড় করে আছি। এবং সেখানে মূলত ফাউন্ডেশনের দিক আমরা কার্যক্রমটি চলছে, আর সেটির ঘোষণা হবে। এবং আমাদের যেই আহতদের ব্যাপারে এবং শহীদ পরিবারদের ব্যাপারে যে কমিটমেন্ট গুলো আর্থিক এবং অন্যান্য প্রতিশ্রুতিগুলো সেখান থেকে দেওয়া হবে, এবং যে তালিকা দিয়েও সেখান থেকে আমরা ঘোষণা করব। এটা এই মাসের মধ্যে মাননীয় উপদেষ্টা আজিজুর রহমান স্যারের কাছে একটু জানতে চাই, আপনি একেবারে মানবাধিকার নিয়ে নানা ধরনের কাজ করেছেন। আমরা সাম্প্রতিক সময়ে যেগুলো দেখছি আসলে বিভিন্ন জায়গায় আমরা গতকালকে দেখলাম যে সিরিয়াসলি দেখছি, আমরা এই ধরনের ঘটনা যেন না ঘটে সেটার জন্য উদ্যোগ নিচ্ছি, এবং বারে বারেই আমরা এই ব্যাপারে আমাদের নিজেদের পক্ষ থেকে যতদূর এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ডিপ্লয় করে কাজ করা যায় সেটা চেষ্টা করছি। আমরা এটা একেবারেই গ্রহণযোগ্য না, এটা বারে বারে বলেছি। আমরা এর বিরুদ্ধে প্রথম দিন থেকে এটা অবস্থান নিয়েছি। আমরা বারে বারে বলেছি আমাদের প্রতি যে আচরণ করা হয়েছিল ফ্যাসিবাদী শাসকের পক্ষ থেকে, আমরা কোনোভাবেই সেই ধরনের আচরণ যেন কারো প্রতি না হয় সেটা এনশিওর করব। ঠিক আছে।